আরণ্যক নাট্যদল তার যে স্লোগান, নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার, তার সাথে সঙ্গতিপূর্ণ ভেবেই আমরা মহান মে দিবস উদযাপনের আয়োজন করেছিলাম। সে আয়োজন হয়েছিল আজ থেকে 40 বছর আগে। এই 40 বছরে আমরা ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বাদল, রাজনৈতিক সংকট সব কিছুকে অতিক্রম করে আমরা কিন্তু প্রতি বছর মে দিবস উদযাপন করে এসেছি। এবং মে দিবসে আমরা একটি প্রকাশনা করি, একটি নতুন পথনাটক নামে, এবং দেশের বিশিষ্ট ব্যক্তিগণ এসে বক্তব্য রাখেন, কবিরা এসে কবিতা পাঠ করেন, আবৃত্তি হয়, গান হয়। এবং পহেলা মের সকালে শহীদ মিনার প্রাঙ্গণ মে দিবসের উদযাপনের আনন্দে মেতে ওঠে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গত বছর এবং এবছর আমরা মে দিবস পালন করতে পারিনি। কেন পারিনি তা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। আমরা করোনা আক্রান্ত সারা পৃথিবী, তার মধ্যে বাংলাদেশের বাইরে নয়, এবং সেই জন্য আমাদের দুঃখের শেষ নেই। গত বছরও অত্যন্ত ছোট আকারে আমরা এই ডিজিটাল মাধ্যমে আমাদের কিছু কথা বলার চেষ্টা করেছি। এই বছরও আমরা চেষ্টা করছি এবং আপনাদের সামনে আমাদের একটি অনুষ্ঠান করে তা প্রচার করার চেষ্টা করব। আপনাদের হয়তো অনুষ্ঠানটি ভালোও লাগতে পারে। তবে আজকের এই সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের কাজ নেই, কিন্তু ক্ষুধার তাড়না আছে, এবং সেই সাথে আছে করোনার ভীতি। যে কোনো সময় এসে যে কোনো সময় তারা করোনায় আক্রান্ত হতে পারে, এবং এই আক্রান্ত হওয়ার ফলে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। আর ইতিমধ্যেই অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, প্রচুর ছাঁটাই হয়েছে, এবং দারিদ্র সীমার নিচে বসবাস করা 30% লোক এবারে শতকরা 50% লোকে পরিণত হবে। এইসব সামনে রেখে সামনে এক কঠিন ভবিষ্যৎ, অনেক রাজনীতি চলছে, টিকার রাজনীতি চলছে, ত্রাণ যে দেওয়া হচ্ছে সেটাও ঠিক মতো পৌঁছাচ্ছে না। এত সব সংকটকে সামনে রেখে এবারে মে দিবস উদযাপন হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই মে দিবস উদযাপিত হতে যাচ্ছে একই পরিবেশে। তারপরেও শ্রমজীবী মানুষ এবং আমরা যারা কর্মসংস্কৃতির পক্ষে, আমরা যারা নির্যাতিত মানুষের পক্ষে, তারা সাহসে বুক বেঁধে সামনের দিকে এগিয়ে যাব। একদিন এই মহামারীর বিনাশের শক্তি কমে আসবে, আবার পৃথিবী সচল হয়ে উঠবে। আমরা সেই নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি।
সবাইকে মে দিবসের শুভেচ্ছা। আরণ্যক নাট্যদল গত 4 দশক ধরে মে দিবস পালন করে আসছে এবং উদযাপন করছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মে দিবস তারা নিয়মিত উদযাপন করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি নাটক এবং নাট্যকর্মীদের সহমর্মিতা সমর্থন প্রকাশ করে আরণ্যক এবং অন্যান্য দলগুলোর কর্মীরা একসাথে এই আয়োজনে অংশ নিয়ে এই দিনটি উদযাপন করে থাকে। আজকে সারা পৃথিবীতে একই চিত্র, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের ধনী দেশগুলো, ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ, চীন অথবা রাশিয়া। এই মুক্তবাজার অর্থনীতির কালে শ্রমিক শ্রেণীর কোনো অধিকার আমরা আদায় করে উঠতে পারিনি এবং শ্রমিক শ্রেণীর উপর নির্যাতন অনেকটা বেড়েছে বলে আমরা মনে করি। সুতরাং এখন মে দিবসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের কাছে। বাংলাদেশের নাট্যকর্মীরা, সংস্কৃতিকর্মীরা যেহেতু নাটক এবং বিভিন্ন মাধ্যমে তাদের সৃষ্টিশীলতা দিয়ে তাদের উপস্থিতি তারা জারি রেখেছে, সেজন্য এই কথা বলা বাঞ্ছনীয় যে পৃথিবীর সকল শিল্পকর্ম কার্যত সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষের জীবন নিয়ে অসাধারণ শিল্পকর্ম, সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করে পুরো পৃথিবীর এবং দেশের, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সংগঠিত করে তাদের মুক্তির যে আন্দোলন, অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করা। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখি। আরণ্যক নিজেই বলেন এবং আরণ্যকের প্রধান ব্যক্তিত্ব তিনি মোহাম্মদ রশিদ, তিনি খুব বড় মাপের নাট্যকার এবং শিল্পী। তিনি প্রায় বলেন সংস্কৃতি হবে মেয়েতে মানুষের মুক্তির হাতিয়ার। আরণ্যকও সেই ভূমিকা পালন করছে বলে আমি মনে করি এবং আরণ্যক বোধহয় একমাত্র সাংস্কৃতিক সংগঠন, একমাত্র আরণ্যকই যে প্রতি বছর মে দিবস পালন করে। মে দিবস হল শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি দিবস। আমরা প্রতি বছর মে দিবস পালন করি। এখানে সরকারও করে। সরকার বলে যে মে দিবসটা হচ্ছে শ্রমিক আর মালিকের বন্ধুত্বের প্রতীক হিসাবে জাস্ট দ্য অপোজিট। পুঁজিপতির বিরুদ্ধে শ্রমিকের লড়াইয়ের দিবস হিসাবে এটা, শ্রমিকের আন্তর্জাতিক সংহতির দিবস হিসাবে। আজকে তো আমাদের গার্মেন্টস শ্রমিকের 16 ঘন্টা কাজ করে, তারা 8 ঘন্টা ডাবল ওয়েজও পায় না, বকেয়া পায় না। এখন একটা বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে করোনা পরিস্থিতি। এখানে অবশ্য ধনী নির্ধন সবাইকে আক্রমণ। লকডাউন প্রয়োজন আছে, অস্বীকার করছে, কিন্তু কিছু লোকের জন্য লকডাউন আর কিছু লোকের জন্য না। যেমন ধরেন গার্মেন্টস শ্রমিকদের জন্য কাজ করতে হচ্ছে, তাহলে এখানে সরকারের দায়িত্ব হচ্ছে এই গার্মেন্টস শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করা। গার্মেন্টসের মধ্যে কি আপনার কী বলে স্বাস্থ্যনীতি মেনে রাখা তোলা হচ্ছে না, সরকার সেখানে নিশ্চুপ। এই সরকার এবং আগের সরকারগুলো সবাই হচ্ছে ধনিক শ্রেণীর সরকার, গার্মেন্টস মালিকদের সরকার। তারা শ্রমিকদেরকে মানুষগুলোই জ্ঞান করে। আচ্ছা, শ্রমিক গার্মেন্টসের শ্রমিক ছাড়াও আছে রিক্সা চালক, আছে দিনমজুর, দিনারি দিন খায়, হকার ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরকার পাশে দাঁড়াচ্ছে ধনীদের, কিন্তু গরিব মানুষরা কী হচ্ছে? তাহলে আমার কথা হচ্ছে যে একই সঙ্গে এটা সাংস্কৃতিক কর্মীদেরও, তারাও পার্ট অফ দ্য সোসাইটি এবং পার্ট অফ দ্য প্রোগ্রেসিভ সোসাইটি, এবং যারা শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামের পক্ষে, তারা শ্রমজীবী মানুষের এই দাবিগুলোকেও সামনে নিয়ে আসবে, সোচ্চার হবে। আজকে মহান মে দিবসে
1886 সালের 1 মে দিবসের সে আত্মাহুতি শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বব্যাপী যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সকলকে লাল সালাম। আজকে করোনাকালীন সময়ে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে সময় অতিবাহিত করছি এবং এর মধ্যেও আমরা দেখছি শ্রমিকদের অসম্মানিত করা হয়েছে, নানাভাবে অধিকার বঞ্চিত করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে। আজকে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়টি সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সাথে পরিপূরক, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সঙ্গে পরিপূরক এবং সেটির লক্ষ্য অর্জনের লক্ষ্যে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেটাই অর্থবহ আজকে সারা পৃথিবীতে। কিন্তু দেখা যায় যে পুঁজির দৌরাত্ম্য যারা পৃথিবীতে করে, যারা পুঁজিবাদকে সমর্থন করে, তাদের দৌরাত্ম্যে শ্রমিকরা আজকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ বিশ্বব্যাপী আজকে শ্রমজীবী গরিব মানুষ সবাই কিন্তু নিগৃহীত হয়েছে। আজকে আমরা করোনাকালীন সময় কি দেখলাম যে ছোট্ট করে বলি যে বাংলাদেশের জুট মিল, পাটকলগুলো ছিল আমাদের স্বর্ণ পাটকে আমরা স্বর্ণের ফসল বলি, সোনালী আঁশ বলি, থেকে তার কৃষি ব্যবস্থা, তার শিল্প ব্যবস্থার জন্য এই পাটকলগুলো রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল, বঙ্গবন্ধু রাষ্ট্রায়ত্ত করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম এই করোনাকালীন সময় 25টি রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ করে দেওয়া হলো এবং হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়ে বসে আছে। মোদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, মোদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, মোরা হালের বলদ বেইসা দিছি তাই, মোরা হালের বলদ বেইসা দিছি তাই, মোদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, মোদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই। বন্যা খরায় ফসল গেছে দুঃখের সীমা নাই, মাইয়া পোলা অনাহারে ঋণ পরিশোধ চাই, আহা ঋণ পরিশোধ চাই। মোদের বন্যা খরায় ফসল গেছে দুঃখের সীমা নাই, মাইয়া পোলা অনাহারে ঋণ পরিশোধ চাই, আহা ঋণ পরিশোধ চাই। মোরা গতর খাটি, মোরা গতর খাটি, ঘাম ঝরাই, ধান পাটের মূল্য না পাই, তোদের সীমা নাই। হালের বলদ বেইসা দিছি তাই, মোরা হালের বলদ বেইসা দিছি তাই, ওদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, ওদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই। খ্যাত মজুর বর্গা চাষি, ভিটে মাটি বন্ধকি, ঋণের দায়ে বলি ভাইরে স্বাধীনতা মন্দ কি, আহা স্বাধীনতা মন্দ কি। খ্যাত মজুর বর্গা চাষি, ভিটে মাটি বন্ধকি, ঋণের দায়ে বলি ভাইরে স্বাধীনতা মন্দ কি, আহা স্বাধীনতা মন্দ কি। মুক্তিযুদ্ধে, আহা মুক্তিযুদ্ধে স্বাধীন করতে লুটপাটের এই দেশখানা ভাই, সোজের সীমা নাই। হালের বলদ বেইসা দিছি তাই, মোরা হালের বলদ বেইসা দিছি তাই, ওদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, ওদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই, ওদের মনটা যে বিষিয়ে ওঠে ভাই। সকলকে নমস্কার এবং সালাম। কোভিড-19 প্যান্ডেমিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলার গ্রুপ থিয়েটার কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যত দিন গিয়েছে প্রসিলিয়াম থিয়েটারের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হয়েছে, আমরা এক ধরনের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়েছি।
এবং ক্রমশ আমরা অভয়ারণ্যের জীব হয়ে উঠছি, যাদের সঙ্গে বৃহত্তর নাগরিক এবং শ্রমিক জীবনের সম্পর্ক ক্রমশ ক্ষীণ। কিন্তু 1 মে আমাদের মনে করিয়ে দেয় যে এই উদ্দেশ্যে গ্রুপ থিয়েটারের জন্ম হয়নি। আর প্যান্ডেমিক আমাদেরকে দেখিয়েছে যে কারখানার সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক কি নিদারুণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কাটাতে চলেছেন। কৃষির ক্ষেত্রে সংকটটা অনেক কম, কিন্তু যারা কলে কারখানায় খেটে খাওয়া মানুষ, মজদুর, তাদের অবস্থা যে কি দুর্বিষহ তা আমরা দূর থেকে হলেও এখন স্পষ্ট দেখতে পাই। এবং আমরা খানিক হতাশ হই যখন দেখি যে থিয়েটারের লোকজন প্রায় কোনোভাবেই তাদের পাশে দাঁড়িয়ে সংহতি জ্ঞাপন করতে পারছেন না, এবং তাদের জন্যে নাটক বা আন্দোলন কোনো কিছুই আজকাল সংগঠিত হচ্ছে না। বাংলাদেশের কোনো কোনো নাট্যদল আরণ্যককে সামনে রেখে আজও 1 মে উদযাপন করছেন। বিশ্বাস করি তারা এখনও সেই শপথে বুক বাঁধছেন, এখনও তারা চাইছেন যে সর্বহারার মেহনতি মানুষের সমাজতন্ত্রের উদ্বোধন হোক এবং তাতে থিয়েটারের একটা সদর্থক ভূমিকা থাকুক। তাদের জন্যে কলকাতার থিয়েটারের মানুষের পক্ষ থেকে আমাদের সংহতি এবং কুর্নিশ রইল। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ভাই ও বোনদেরকে লাল সালাম, আনন্দকে ধন্যবাদ। এখন দুঃসময়, করোনার কারণে দুঃসময়। আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে এই পাড়া উতরে উঠতে হবে। দুঃসময় আরও কারণে, বাঁশখালীর কারণে আমি বলবো দুঃসময়। 8 থেকে 12 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে তারা গুলি ছোড়েনি, কারা গুলি ছড়েছিল। দাবি দাওয়া খুবই সামান্য ছিল। আরও দুঃসময়, কারণ রানা প্লাজার গণহত্যা, শ্রমিকের যেই গণহত্যা, সেটার 8 বছর হতে চলল, এখনও বিচার কার্য শুরু হয়নি। আরও আমি বলবো আরও কারণে দুঃসময়, কারণ সরকার দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য সাধারণ মানুষ বারে বারে বলে যে নাটক সাজায়, সেটা জঙ্গি হত্যার, ক্রসফায়ারের, কি পরকীয়া প্রেমের, নানা ধরনের নাটক সাজায়। নাটকের যেই গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশে, সেটাকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে, যাতে নাটক যাদের করার কথা, মঞ্চস্থ করার কথা, আমাদের মধ্যে বিপ্লবী চেতনা উদ্রেক করার জন্য তারাই নাটক করে, অন্যান্য কোনো এজেন্সি নাটক না করে। এবং শ্রমিক ভাই ও বোনদের সাথে নাট্য সম্প্রদায় এবং আমরা সকলে মিলে জনস্বার্থে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করতে পারি। ধন্যবাদ। বাংলাদেশের কয়েকটি সংগঠনের কার্যক্রম আমাদের জাতীয় রেওয়াজে পরিণত হয়েছে। আমরা স্বাধীনতার পর থেকে যদি দেখি, ছায়ানট রমনার বটমূলে যে 1 বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করে, তা কিন্তু আজকে জাতীয় ঐতিহ্য। অনুরূপভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে, সেইটি বছরের পর বছর আয়োজনের প্রেক্ষিতে সেটাও কিন্তু একটা রেওয়াজে পরিণত হয়েছে। এই দুটি অনুষ্ঠান প্রধানত আমাদের বাঙালি জাতিসত্তাকে তুলে ধরে। অন্যদিকে আমরা দেখি বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন আরণ্যক নাট্যদল আমাদের আন্তর্জাতিকতাবাদের দিকে দৃষ্টি নিয়ে যায়। শ্রমজীবী মানুষের যে প্রচেষ্টা, তাদের যে দুঃখ দুর্দশা, এর প্রতীক হিসেবে এদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারা প্রতি বছর মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানটিও কিন্তু এখন একটা জাতীয় রেওয়াজে পরিণত হয়েছে। গত 2 বছর হলো দেশে কোভিডের যে ব্যাপক প্রভাব,
বা সারা বিশ্বে যে মহামারী আকারে কোভিডের যে দম্ভ, সেই দম্ভের মধ্যে সবথেকে নিষ্পেষিত হয়েছে শ্রমজীবী মানুষ। আজকে সশরীরে বা শহীদ মিনারে উপস্থিত হয়ে অনুষ্ঠান করার পরিবেশ নেই, এজন্য আরণ্যক নাট্যদল ভার্চুয়াল মাধ্যমে যে প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করেছে তা কিন্তু ওই নিপীড়িত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রতীকী অনুষ্ঠান। আরণ্যক নাট্যদলকে এই জন্যে ধন্যবাদ জানাই। জয় হোক আরণ্যক নাট্যদলের, জয় হোক বিশ্বের নিপীড়িত নির্যাতিত মেহনতি মানুষ। নামদার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গেয়ে
নমস্কার, আমি কৌশিক চট্টোপাধ্যায়। একটা সময় ছিল যখন মে দিবস মানে রাস্তায় রাস্তায় লাল পতাকা নিয়ে মিছিল, রাস্তা লাল হয়ে থাকতো। একটা সময় ছিল যখন মে দিবস মানে গণসঙ্গীত, মে দিবসে পাইছ বন্ধু সরকার থেকে ছুটি, এখনো তো পাও নাই বন্ধু পেট ভইরা ভাত রুটি, তাই ছুটিতে না মশগুল হইয়া করো গো লড়াই। এই লড়াইয়ের গল্প বলতো মে দিবস। তারপর সময় পাল্টায়, সময় পাল্টায়, আধুনিক প্রযুক্তি আসে, পৃথিবী পাল্টে যায়, সময় পাল্টে যায়। মে দিবস শব্দটাই তামাদি হতে থাকে। এখন পয়লা মে আসে যায়, খেয়াল থাকে না কারো, কিন্তু অবস্থা তো পাল্টায় না। একদিন যে 8 ঘন্টা কাজের লড়াইয়ের জন্য, 8 ঘন্টা কাজের দাবিতে হে মার্কেট লাল হয়ে গিয়েছিল, আজ 8-এর ওপরে 10-12 ঘন্টা কাজ করতেও আপত্তি নেই কারো। কাজ করতে বাধ্য আমরা, কারণ ওরা চান 12, 14, 16 ঘন্টা ধরে একটানা কাজ। কিন্তু কোথাও কোনো মে দিবসের প্রস্তুতি নেই। যারা শিল্প করি, যারা সাহিত্য করি, যারা সংস্কৃতি করি, নাটক করি, তাদের তো এই কথা মনে আছেই, বা থাকা উচিত অন্তত, যে আমরা বায়ুভূত নই। আমরা শূন্যে ঝুলে থাকা কোনো শিল্পী নয়। আমাদের সমস্ত শিল্প কাজ এই মাটিতে, এই পার্থিব জগতে, যেখানে ঘিরে আসে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তাদের ঘামের গন্ধ, তাদের অশ্রু, তাদের বেদনা, এই সব কিছুই আমাদের শিল্প, সাহিত্য, নাটক চর্চায় উপাদান হয়ে আসে। তাই মে দিবসে যেন ভেতরে ভেতরে একলা হলেও আমরা তাদের কথা মনে রাখি, যাদের সঙ্গে মিলে সংস্কৃতি চর্চা করার কথা আমাদের। আরণ্যক বাংলাদেশের একটি শ্রদ্ধেয় দল, শ্রদ্ধেয় মামুনুর রশিদ, আমার প্রিয় শিক্ষক, তারা মে দিবস পালনে উদ্যোগী হয়েছেন। এটা আমার কাছে একটা বড় পাওয়া, শিক্ষাও। একই সঙ্গে মনে রাখা, সকলেই ভুলে যায় না, কারো কারো মনে থাকে আজ মে দিবস। সবাইকে রক্তিম অভিনন্দন, আরণ্যকের সবাইকে শুভেচ্ছা। ওপার বাংলার সমস্ত শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষকে আমার অন্তরের শুভেচ্ছা, শ্রদ্ধা। ভালো থাকো, যতটা ভালো থাকা যায় এই দুঃসময়। গেছে সারা পৃথিবী, আতঙ্কগ্রস্ত সারা বিশ্ব, ক্ষুদ্র এক অণুজীবের কাছে পরাজিত মানুষ। এ আমাদেরই কর্মফল। আমরা মারণাস্ত্র তৈরি করেছি, হাসপাতাল বানাইনি। আমরা মঙ্গলের বুক চিরে খুঁজছি ধনরত্ন, কিন্তু পাশের মানুষটির হৃদস্পন্দন শুনতে চাইনি। আজ সময় এসেছে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর। আর এই পাশে দাঁড়ানোই আমাদেরকে মুক্ত করতে পারে এই ভয়ঙ্কর দুর্যোগ দুষ্কাল থেকে। ভয়কেই করুন জয়, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুদিন আসবেই আসবে। মহান মে দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাঠ করছি একটি গান, গীতিগুচ্ছ থেকে। কদ্দমে ডুবে গেছে রথের চাকা, উঠবে না যতই টানো। পণ্ডিত পুরোহিত ধনিক বণিক ক্ষত্রিয় সৈনিক যতই আনো, অগণিত শহীদের পক্ষ হয়ে প্রকৃতিও প্রতিশোধ নিচ্ছে। জমধরা সমাজের চক্র ধরে এইবার শেষ টান দিচ্ছে। আহা হো হো, পারবে না মিষ্টি কথায় আজ সারবে না, যদি না আমার পরামর্শ মানো। তোমাদের দিন গেছে ফুরিয়ে, ওই দেখো শূদ্রেরা আসছে,
এবার তারাই হবে রথের চালক, তারই অনুকূলে পথ হাসছে। পথ ছাড়ো, হট যাও, সরে দাঁড়াও, শ্রমিকের তালে তালে কদম বাড়াও, কৃষকের তালে তালে কদম বাড়াও, মিথ্যেই সে মিছিলে আঘাত হানাও। কর্দমে ডুবে গেছে রথের চাকা, উঠবে না যতই টানো। মহান মে দিবস শ্রমজীবীদের কণ্ঠস্বর আমাদের সাহস যোগায়। আমরা মঞ্চে যখন জীবনের কথা বলি তখন এই সাহসেই আমরা উজ্জীবিত হই, অনুভব করি আমি একা নই। তখন আমার নাট্যকর্ম বিশালতায় পৌঁছতেই পারে। আমাদের বিস্তারের ভিত্তি শ্রমজীবী এই মানুষেরা, যারা আমাদের জীবনকে গতি দেয়। আজ 1 মে সারা পৃথিবীর শ্রমজীবীদের সংহতি দিবস। আমরাও মঞ্চ শ্রমিক। এই দিবসটি আমাদেরও। এই করোনাকালীন দুঃসময়ে খেটে খাওয়া মানুষগুলোর পাশে কি আমরা আছি? থাকতেই হবে। আমাদের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, অধিকার আদায়ের লড়াইয়ে একসাথে থাকতে হবে। মহান মে দিবসের এই দিনে পৃথিবীর সমস্ত শ্রমজীবীদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আরণ্যকের ভূমিকা বাংলাদেশে মহিরুহের মতো। আমি যতদিন থেকে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্দোলনের সাথে যুক্ত হয়ে ঢাকায় এসেছি তখন থেকে আমি দেখছি প্রতি বছর প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন মে দিবসে তারা করে যাচ্ছে। এটা সবসময় শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করে এই ধরনের সংস্কৃতি কর্মীরা যখন তাদের পাশে এসে দাঁড়ায়, এবং শ্রমিক আন্দোলনে সংস্কৃতি কর্মীদেরও বিরাট একটা ভূমিকা থাকে, সেটা আরণ্যকের ক্ষেত্রে আমরা দেখতে পাই। প্রতি বছরই তারা করে আসছে। শুধু কোভিড পরিস্থিতির কারণে এই 2 বছর ধরে তারা অন্যভাবে সেই মে দিবস পালন করছে। তবে আমি আমার পক্ষ থেকে এই আরণ্যকের সাংস্কৃতিক কর্মীদেরকে এবং অন্যান্য যারা শ্রমিক শ্রেণীর পক্ষে এই সাংস্কৃতিক আন্দোলনটা করে যাচ্ছে এই সকল কর্মীদেরকে আমি আমার পক্ষ থেকে এই মহান মে দিবসে অভিনন্দন জানাচ্ছি। বছর ঘুরে আবার মে দিবস এসছে। আমাদের ছোটবেলা থেকে যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত দলকে মে দিবসের যে তাৎপর্য এবং মে দিবসের যে প্রয়োজনীয়তা তার কথা চিন্তা করে মে দিবসকে উদযাপন করতেন, তাদের অনেকেই এখনো দেখি না, আগের মতো কার্যকর দেখি না। কিন্তু আমি খুব আনন্দিত এবং খানিকটা বিস্মিত যে সেই ছোটবেলা থেকে যে আরণ্যক নাট্যদলকে দেখে আসছি, তারা মে দিবস আসলে পরে খুব তাৎপর্যপূর্ণভাবে, খুব বিশিষ্টভাবে তারা মে দিবস উদযাপন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আরণ্যকের এই কাজকে লাগাতার ধরে রাখবার জন্য যার সবিশেষ অবদান ছিল, আজকে সেই মান্নান হীরাবাইয়ের কথা খুব মনে পড়ছে। কিন্তু তারপরেও হীরাবাইয়ের অনুপস্থিতিতেও আরণ্যক নাট্যদল যেভাবে তার স্বপ্নকে, তার অঙ্গীকারকে আগের মতোই ধরে রেখেছেন, এটা ভাবলে আমাদের খুব শ্লাঘা বোধ করি। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে একটা নাটকের দল হিসেবে মে দিবসের তাৎপর্যকে ধরে রাখা এবং তাদের যে স্লোগান, সেই স্লোগানে এই কথাটা বলা যে নাটক শ্রেণী সংগ্রামের সতীক্ষ্ণ হাতিয়ার, এই কথাটা বলার মধ্যে এবং এটা কার্যকরভাবে নাটকের মঞ্চে, নাটকের আন্দোলনে এটাকে বহন করে নিয়ে যাওয়া, এর মধ্যে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে এই যে কোনো একটা রাজনৈতিক ভাবে নির্দিষ্ট কোনো একটা কথা,
সেটাকে শিল্পের অঙ্গনে যখন তোলা হয়, তখন তার মধ্যে শিল্প এবং রাজনীতি এই দুটো জিনিসকে একটা শৈল্পিকভাবে একটা ভারসাম্যের বিন্দুতে আনা, এই প্রশ্নটা, এই ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। আমরা বারবার দেখেছি এই ঝুঁকিটা। এখন যে পরিস্থিতিটা দুনিয়াতে চলছে, পরিস্থিতির মধ্যে অনেকটা কিন্তু দেখা যায় খুব সহজলভ্যভাবে বলা হয় যে এই ধরনের রাজনৈতিক যে রাজনৈতিক স্লোগানগুলোকে সরাসরি সাহিত্যের মধ্যে আনাটা কিন্তু এটা না, সাহিত্যানুগ না, এটা একটা সাহিত্য বিরোধী একটা ব্যাপার। কিন্তু আসলে আমার মনে হয় যে এটার বিবেচনাটা কিন্তু টোটালি ভিন্ন। এখন সারা দুনিয়ার যে অসুখ, সারা দুনিয়ার যে ধরন, সেইখানে আমার মনে হয় মে দিবসের যে কেন্দ্রীয় যে সারমর্ম, সেই সারমর্মটাকে সাহিত্যের সঙ্গে, সাহিত্যে, শিল্পে, নাটকে অঙ্গীভূত করাটাই আমার মনে হয় সত্যিকারের একটা জোরালো, একটা সৃজনশীল সাহিত্যের একটা প্রয়োজনীয় কাজ বলে আমার মনে হয়। এটা ঠিক যে রাজনৈতিক একটা কর্তব্যকে সাহিত্যের সঙ্গে, শিল্পের সঙ্গে, নাটকের সঙ্গে মিলানো একটা চ্যালেঞ্জের ব্যাপার আছেই। এখন তো সাহিত্যের অঙ্গনে নানান কথা শোনা যায় যে ধরেন উত্তরাধুনিক সাহিত্য, উত্তর ঔপনিবেশিক ঘরানার সাহিত্য, অথবা জাদু বাস্তবতা ঘরানার লেখালেখি, এইসব। আমার মনে হয় কি, আমরা যেভাবেই বলি, আমরা যদি এই যে জগতের যে মূল চালিকা শক্তি যেটা মানুষের শ্রম, সেই শ্রমের প্রশ্নটাকে আমরা যদি কেন্দ্রীয়ভাবে যদি ডিল করতে না জানি, শিল্পীরা, লেখকরা, সাহিত্যিকরা, তাহলে আমার কাছে মনে হয় যে লেখাগুলো বোধহয় শেষ পর্যন্ত একটা সুন্দর হয়তো হয়, দেখতে ডোল নকশার দিক থেকে সুন্দর হয়তো হয়, যেমন পরীর মতো সুন্দর হয় হয়তোবা। পরী যেরকম খুব সুন্দর, কিন্তু তার ভিতরে কোনো রক্তের এবং মাংসের, রক্তের কোনো প্রবাহ থাকে না। আমার মনে হয় এটা হয়তো সুন্দর হবে এই প্রশ্নকে বাদ রেখে, কিন্তু সুন্দরটা হয়তোবা পরীর মতো সুন্দর, যার ভিতরে কোনো রক্তের প্রবাহ নেই। তাই আমার কাছে মনে হয় আজকের এই দুনিয়ার এই যে সংকটের সময়ে, এই রোগের সময়ে, এই যে সভ্যতার যে কেন্দ্রীয় প্রশ্নটাকে সৃজনশীলভাবে, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্নভাবে শিল্পে, সাহিত্যে, নাটকে মোকাবেলা করা, তাকে অঙ্গীভূত করা, এটাই বোধহয় বেশি প্রয়োজন। তা আরণ্যক যেটা করে যাচ্ছে, আরণ্যককে আমি আমার সালাম জানাই, আমার প্রণতি জানাই, এবং আজকে তাদের এই মে দিবসের উৎসব উপলক্ষে আমি ছোট একটা লেখা এখানে পড়ি। আমার লেখাটা হচ্ছে লোহা। তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি শূদ্র, আমার হাতে নেই হাতিয়ার কোনো, আমাকে ছুঁতে দাওনি আদি পুস্তকের শ্লোক, ফলে জানি না লোহার প্রতিভা কতটা স্মৃতিবান। আমি লোহাহীন, মন্ত্রহীন পাহাড়ের খাদ, নিরস্ত্র মাটি মাখা ভাঙা চাহনি। হাত থেকে কেড়ে নিয়ে গেছো আমারই হাতের মিনার। উপত্যকার কিনারে দাঁড়িয়ে আছি একা লোহার পাত, তোমার বাতাবি মৌতাত চিনি চম্পা ধানের বয়ান, তুলে আনবার আমি একা শঙ্খচিল লোহা। আপনাদের ধন্যবাদ জানাই এবং আরণ্যক নাট্যদলকে আমার মে দিবস শ্রমিক শ্রেণীর জন্য একটি বিশেষ তাৎপর্যময় দিন। যে সমাজ ব্যবস্থায় আমরা এখন এই মে দিবস উদযাপন করছি, আমরা জানি সেই সমাজ ব্যবস্থাটি শ্রমিকের শ্রম শোষণের উপর ভিত্তি করে রচিত হয়েছে এবং অসংখ্য শ্রমজীবী মানুষের শ্রম খামে এই সভ্যতার প্রতিটি ইট কাঠ পাথর রচনা করা হয়েছে। এবং এই সমাজটি শুধুমাত্র শ্রম শোষণের উপর ভিত্তি করে গঠিত হয়েছে ব্যাপারটি এমনও নয়। এই সমাজ মানুষের মধ্যেকার এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করেছে। মানুষের মধ্যেকার যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক যে সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের জায়গাকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রান্তিক মানুষের সাথে আমরা যারা কেন্দ্রস্থ মানুষ হিসেবে নিজেদের দাবি করি, তাদের মধ্যে এক ধরনের অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি করেছে।
এবং আজকের যুগে যারা শ্রমজীবী মানুষের কথা বলেন, যারা একটি সাম্য এবং মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন, আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি তারা তাদের সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে মানুষের মধ্যেকার যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা ঘোচানোর সংগ্রামে তারা অবতীর্ণ হবেন। এই সমাজ ব্যবস্থা শুধুমাত্র পাইক পেয়াদা বা বরকন্দাজ দিয়ে টিকে নেই, শুধুমাত্র রাষ্ট্রশক্তির উপর নির্ভর করেই টিকে নেই। এই শ্রম শোষণের যে অমানবিক সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা কিন্তু সত্যিকার অর্থে এক ধরনের আধিপত্য তৈরি করেছে, যেটি আমাদের সামাজিকভাবে একটি আধিপত্য এবং একটি সম্মতি আদায় করে সেটি টিকে রয়েছে। এবং যারা সত্যিকার অর্থে একটি সাম্যভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন, তাদের মূল কাজটা হবে সেই আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা আধিপত্য তৈরি করা, শ্রমজীবী মানুষের সপক্ষে একটি পাল্টা আধিপত্য তৈরি করা। এবং এই অঞ্চলে যে গণনাট্যের ধারাটির সূচনা হয়েছিল, যে গণনাট্যের ধারায় শ্রমজীবী মানুষের কথা ছিল, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর ছিল এবং তাদের লড়াই সংগ্রামের প্রতিটি বক্তব্য সেই গণনাট্যটির মধ্যে দিয়ে উঠে এসেছিল, আমি মনে করি যে আরণ্যক নাট্যগোষ্ঠী সেই গণনাট্যের ধারাটিকে বর্তমান সময়ের উপযোগী করে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের নাটকে, তাদের সাংস্কৃতিক কার্যক্রমে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, এই অঞ্চলের মানুষের কথা উঠে এসেছে এবং ভবিষ্যতে সেই প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে যে সাম্য এবং মানবিক সমাজ গড়নের যে স্বপ্ন, সেই সমাজ গড়ার স্বপ্নে তারা একটি লড়াকু ভূমিকা পালন করতে পারবেন, এই প্রত্যাশা করি। এবং মে দিবসে সকল সংস্কৃতি কর্মীদের কাছে এই প্রত্যাশা, শ্রমজীবী মানুষের কণ্ঠস্বরকে তাদের গানে, নাটকে, লেখায় তুলে ধরে আনুন এবং সেই কণ্ঠস্বরকে সকলের কাছে পরিচিত করে তুলুন এবং যে আধিপত্য তৈরি করেছে সমাজের শাসক শ্রেণী, তার বিরুদ্ধে পাল্টা আধিপত্য গড়ে তুলুন। শ্রমজীবী মেহনতি মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতেই আরণ্যক নাট্যদল প্রতি বছরই মহান মে দিবসের অনুষ্ঠান আয়োজন করে থাকে। কিন্তু গত বছর মহামারীর কারণে সেই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি, কিন্তু এবছর ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা নিয়ে অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে জেনে আমি সত্যি আনন্দিত। এবছর যে কবিতাটি পড়ব, সে কবিতাটির নাম মান্নান হীরা। আজ সারাদিন শোক করব, বিলাপ করব, অস্থির হব, হাহাকার তুলব, চোখের জলে ভেসে যাব, সারাদিন কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দেব, আর্তনাদে ভরিয়ে তুলব আকাশ, শোকে পাথর হব, কাঁদব আর কাঁদব, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাব, ঘুম থেকে জেগে আবার কাঁদব। বাংলা নাট্যের হীরকখণ্ডকে হারিয়েছি, আমি কাঁদবই তো, কাঁদব আর বুক ভাসাবো। আহ মান্নান হীরা, কোন পাণ্ডুলিপির নির্দেশনা মেনে আচমকা প্রস্থান হলো তোমার? এখন ধূসর মঞ্চ, পড়ে আছে শূন্য ময়ূর সিংহাসন। মান্নান হীরা চরিত্রটিকে আমরা আর কোথায় পাবো? এমন একটা দরদি মন, বিনয়ী বন্ধু কে আছে? এমন করে কেন মানুষ যায়? এত অভিমানের বরফ অতি সঙ্গোপনে জমিয়েছিলে বুকে, তার খবর রাখলো না কেউ। এখন বুক ফাটা কান্নাতেও গলবে না তোমার মন। কবে থেকে মানুষ এমন নিঃশব্দে যাওয়া শিখেছে? মান্নান হীরা, তোমার চলে যাওয়ার সাবটেক্সট বুঝিনি, শুধু টের পাচ্ছি সাব অল্টার্ন আত্মার ভেতর অবিশ্রান্ত রক্তপাত আর কম্পন। তুমি চলে গেছো ট্রাজিক হিরোর মতো অকস্মাৎ। এরপর দীর্ঘ ব্ল্যাক আউট, নীরবতার রাত, তোমার বিয়োগে ধুধু শূন্যতা, শূন্য, বিষণ্ণ, একাকী। এই ট্র্যাজেডির সাক্ষী হতে চাইনি। মান্নান হীরাহীন এই নাট্য শহরকে মনে হচ্ছে বাংলার কারবালা, শোকে, সন্তাপে, বিলাপে, আহাজারিতে খান খান হয়ে ভেঙে পড়ছে। তুমি নেই, তুমি নেই। বাংলা নাট্যের হীরকখণ্ড হারিয়ে গেছে। মান্নান হীরা, তোমার না থাকার কষ্টে ক্রমাগত কণ্ঠরোধ হয়ে আসছে, জড়িয়ে যাচ্ছে বাক্যের বিশুদ্ধ নির্মাণ। উচ্চারিত প্রতিটি শব্দে তোমার জন্য আবেগের অশ্রুকণা জমছে। তোমার জন্য রইল আত্মার উত্তাপ ভরা উজাড় আলিঙ্গন। আমাদের শ্রেণী সংগ্রাম খুঁজে ফিরবে তোমার মুখ, আমাদের সংকটে বারবার উচ্চারিত হবে তোমার নাম। প্রিয় ভাই, হে বন্ধু, লাল সালাম, লাল সালাম। 1 মে
মহান মে দিবস। এক শতাব্দীর বহু আগে শ্রমিক শ্রেণী তাদের আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে তাদের অধিকার অর্জন করেছিল এবং সে অধিকার স্বীকৃত হওয়ার পর পুঁজিবাদীদের মাথা ব্যথার কারণ হয়েছিল। এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের নাট্যদল আরণ্যক তাদের আবেগ, ভাবনা, চিন্তা, চেতনায় তারা উদ্বুদ্ধ হয়ে প্রতি বছর 1 মে তারিখ শহীদ মিনারের পাদদেশে পথনাটকের আয়োজন করে থাকে। কিন্তু আমরা যারা বাইরে রয়েছি, আমরা নাট্যকর্মীরা তাদের সঙ্গে, তাদের ভাবনায়, চেতনায় আমরা সহযোগী ভূমিকা পালন করছি। এই সময় দাঁড়িয়ে নাট্যকর্মীদের আরও বেশি বেশি করে শ্রমিক শ্রেণীর পক্ষে আন্দোলনে সংগঠিত রূপ দেওয়ার দরকার রয়েছে। আমি আশা করব যে আরণ্যক এই কাজটা আমাদের পথপ্রদর্শক হয়ে কাজ করবেন তারা। আজ আচ্ছা, আজকেও কি কালকের মতন অবস্থা করে? কালকে কি অবস্থা হয়েছিল? কি অবস্থা হয়েছিল তুই দেখস নাই? শেষ পেশ না আমি খালি হাতেই ফিরলাম। তুই তো একটা মিন্তির কামটা পাইয়া একবার চিন্তাও করলি না যে আমার কি? এত চিন্তা করে কোনো লাভ আছে? যারা এই দুনিয়াটা যার যার তার তার, কখনই কেউ যদি তোমার লয়ে যায় তখন কি তুমি কইতে পারবা যে বাতি যা ল তুইও চল? কইতে পারবা? কইছো কোনো দিন? এটাই দুনিয়ার নিয়ম। না রে, এইটা দুনিয়ার নিয়ম না। আমি তো জুট মিলে কাম করছি, আমাকে ইউনিয়ন আছে, আশেপাশে মেলা দোকান পাঠাছিল, সারা মাস বাকি খাইছি, মাস শেষ হলে বেতন বেয়া টাকা দিয়ে দিছি। তারপর জিনিসপাতির যা দাম তার ডাবল দাম নিয়ে নিত না? মাঝে মাঝে নিত, তো সবসময় নিত না। আরে সর্দারের কাছে যা নালিশ করলে একেবারে পালিশমেন্ট দিয়ে দিত, পালিশমেন্ট। বাজান রে, 7 দিন খাইছি আলু ভর্তার ডাই, এর পরের 3 দিন খাইছি ভাত আর ডাই। তুই আসতাছস, আর আজকে তো চাইলো নাই, ডাইলো নাই। তাহলে তো আজকে খাওয়াটা খুব জমবো। যেটা কেমন? নীল আসমান আর বাতাস পেট ভরে খাইবা। আর যদি পানির তৃষ্ণা লাগে, আমাকে ওয়াসার ট্যাপের পানি আছে, ট্যাপের পানি ছাইরা পেট ভরে পানি খাইবা আর একটা ঘুম দিবা, দেখবো যে আসমানে বাইসা বেড়াইতেছে। আমি কালকে মিন্তির কাম করে যে টেহা পাইছি, সেই টেহা দিয়ে আবার গোষ্ঠীর সব দিনে পেট ভরে ভাত আর গলা পর্যন্ত ডালের পানি খাইছি। তো আজকে কথা দিছি যে আজকে গরুর গোস্ত খাও, বড় বড় আলুর পিস দিয়ে কষা কষা ঝোল করে গরম ভাতের লগে গরুর গোস্ত, কি যে টেস্ট হবো। যেটা আমাকে সারা বস্তির মানুষ এই গরম মশলার ঘেরানে পেট ভরে ফেলাইব। হরে, ঠিকই কইছিস। আচ্ছা, ওই যে ওই টিভিতে একটা স্বাস্থ্যবান পেট মোটা ডাক্তার আছে না, খালি কয় যে বেশি করে ফলমূল খাইবেন, মাংস খাইবেন, ডিম খাইবেন, একদিনে বলে 4টা ডিমও খাওয়ান যায়। তো লাখ লাখ টাকা আছে, কোনো চিন্তা নাই। আমাকে তো দিনের বাতি জোটে না, আমরা এত কিছু কেমনি কিনুম? খারাপ খারাপ খারাপ, তুমি যে এত খাওয়ানোর কথা কইতেছো, আমি তো একটা ডিমের অর্ধেকে খেতে পারি না। অর্ধেক খেলে আমার পেট বেড়ে যায়। সেদিন একটু চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। হ্যাঁ, আমার ছোটো বোনটারে দিলাম, ওই খাইলে। ওই ডাক্তারের কথা বাদ দাও। আচ্ছা যেটা তুমি কইতে পারো আমাকে বস্তিতে করোনা কেন ঢুকতে পারতেছে না? কারণ ওরা তো আমাদের ভূত মনে করে। মনে করে যে আমরা আমরা যে সারাদিন রোদে ঘেটে বৃষ্টিতে ভিজতে থাকি, ওরা চিন্তা করে যে ওরা বাসে কেন। আমার মনে করে কি, ওরা যদি গলা চেপা ধরতে যাই, ওরা যদি উল্টায় সামনে পড়বে। আমি চলিয়ে আসি। কাছে আসিও না, একেবারে পাপিয়ে নিয়ে আসি। সোশ্যাল ডিস্টেন্স, 3 হাত দূরে থাকো। তুমি হাত দূরে
স্যার কি কামে লাগবো স্যার? এই বাসা বাড়ির কাম, দালান কোঠার কাম, মাটি কাটার কাম, সব কাম আমরা জানি স্যার। হ্যাঁ স্যার, ঠেলা গাড়ির কাম, গরদরের কাম, গ্যারেজের কাম সব কাম পারি স্যার। আরে না না, আমার এইসব কামে কোনো লোক লাগবো না। আমার হইতেছে তোমার মনে করো যে বাড়ির মধ্যে একটা বাগান আছে, ওই বাগানে লম্বা লম্বা আগাছা জন্মাইছে, ওই আগাছা পরিষ্কার করার লেগে লোক লাগে। ও কৃষিকাজ, সব কৃষিকাজ আমরা পারবো স্যার। হ্যাঁ স্যার, আমরা দুইজনে যাই মনে করেন আপনার বাগান একদম সাফ করে দিয়ে আসবো। না বাবা, আমার দুইখান লোক লাগবে না, আমার লাগবে একখান লোক। তুমি তো মুরব্বী মানুষ, বুড়া সুড়া মানুষ, তুমি তো অল্প একটু কাম করার পর টায়ার্ড হয়ে যাবা, বিরক্ত হয়ে যাবা। হ্যাঁ, তোমার বিশ্রাম লাগবে, অত বিশ্রাম দিতে পারবো না। তুমি সাগরা মানুষ আছো, তোমাকে এই তো মাছ কোথায়, মাছ না না, তোমরা মাছ করো না, তোমাদের নিয়ে আমি একটা রিস্কের মধ্যে ফিরিয়া যাবো। আমার ঘরে লন্ডন থেকে মেহমান আসছে, তারা কোয়ারেন্টাইনে ছিল, 14 দিন কোয়ারেন্টাইনে ছিল। স্যার কোনো অসুবিধা নাই স্যার, একটা মাস্ক লাগলে কিনালো মনে স্যার। না 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 বাবা, এর মধ্যে তোমাদের নেওয়া ঠিক হবে না। ইতিমধ্যে তোমরা যদি করোনায় আক্রান্ত হইয়া থাকো, আমি আমার পরিবারকে একটা বিপদের মধ্যে ঠেলিয়া দিব। হ্যাঁ না স্যার, না স্যার, বিপদে পড়বেন না। ওই যে টেলিভিশনে একটা মোটা ডাক্তার এসে কয় না যে রৌদ্রের মধ্যে উদাম গায়ে বসে থাকো, আমরা তো রৌদ্রের মধ্যে উদাম গায়ে সারাদিনই বসে থাকি। বোকার মতো কথা বলিও না, বোকার মতো কথা বলিও না। খালি রোদের মধ্যে উদাম গায়ে থাকলে করোনা থেকে বাঁচা যায় না। তোমার ভিটামিন খাইতে হবে, মিনারেল খাইতে হবে, মাংস খাইতে হবে, আন্ডা খাইতে হবে, তারপর মনে করো ভিটামিন সি, মাল্টা খাইতে হবে, আম খাইতে হবে। হাসাইলেন স্যার। স্যার আমার ঘরে খাওয়াই হইলো 5 জন। আমি যদি 5 জন এগুলো খাওয়াইতে যাই তাহলে কত টাকা লাগবে হিসাব করেন একবার। গত 10 দিনের মধ্যে স্যার মাত্র 2 দিন কাম করছি। আলু ভর্তা আর ডাইলের উপর চলছি এই 10 দিন। আজকে তো স্যার ঘরে খাওয়ানি নাই। না ভাই, তুমি মাত মাতিও না, আমার ইমোশনাল করিয়া দিও না, আমার কলিজার মধ্যে লাগে, তারপর তোমাদের আমি নিতে পারবো না। ওগো না স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার জান স্যার লাগবে না স্যার। এবার একটু লোক দরকার ভাই, লোক দরকার। তুই এই সাদা লক্ষ্মীটারে খেদায় দিলি, মানুষটারে ব্যাগারটা করলে তো আম করে নিতেও পারতো নাকি। একটু মস্করা করলাম যেটা, মানে কপালের লগে মস্করা, বুঝো না? এই কপালের লগে মস্করা করলাম। আমরা এমন একটা কপাল নিয়ে জন্মাইছি যে আমরা কোনো কামরা না করতে পারি না, সব না খালি হেরাই করতে পারে, তার জন্য না করে দিছি। এখন কিন্তু আমার খুব মজাই লাগতেছে, মজা করতেছি। এইদিকে চান্দির উপরে বেল উঠতেছে, খিদায় পেট সোসো করতেছে, কতক্ষণ পরে তো চোখ খেয়ালটা দেবে। তাহলে তো ভালো। ওই যে গাছটা দেখছো না, কি সুন্দর ছায়া পড়ছে, ওই ছায়ার নিচে যা চুপ করে বসে থাকবা, দেখবে যে চোখের মধ্যে একটা শান্তির ঘুমাইছে, আর স্বপ্নে দেখবে তুমি পেট ভরে ভাত ডাল খাইতেছো। হ্যাঁ, তোর তো স্বপ্ন দেখার বয়স আছে, আমার তো সেই বয়সও নাই রে। তো কি খবর আপনাদের? আমার কোনো খবর নাই, কোনো কাজ নাই। কাজ দিবে না, আমার কাছে তো কাজের কোনো কাজ নেই। তাহলে কিসের জন্য আছে? আমি আসলে লিখি, দরিদ্র মানুষ, খেতে না পাওয়া মানুষ, এদেরকে নিয়ে আমি গবেষণা করি। তাহলে কি আমাকে টাকা দিবেন, রিলিফ দিবে? না, রিলিফ না, আমি রিলিফে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন রিলিফ। তাইলে কি আমাকে কাম দিবে? না, ঠিক সেটাও নয়। আমি আসলে দেশের মানুষকে সচেতন করার জন্য খবরের কাগজে লিখি। ও, তাহলে এটা করেই খান আপনি, না? হ্যাঁ, এটাই আমার পেশা বলতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাই, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আমি দেশের মানুষের প্রতি বিতরণ করি। তাতে আমার কি লাভ? বাহ, কি বলছো? আমার লেখার মধ্যে তোমাদের নাম পরিচয় থাকবে, দেশের মানুষ তোমাকে চিনবে, জানবে। আচ্ছা, আপনার কি নাম? সিরাজ। আচ্ছা, আপনার নাম? আমার নাম কমুনা। কমুনা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে নাম প্রকাশে অনিচ্ছুক, এরকম হয় অনেক সময়। সরকারি কর্মকর্তারা আমাদেরকে বলে দেন নাম প্রকাশে অনিচ্ছুক, আমরা সেভাবেই লিখে দিই। আচ্ছা, একটা কথা বলুন তো,
এই যে দেশের যে পরিস্থিতি, কোভিড পরিস্থিতি, এই করোনার মধ্যে এত অসংখ্য লোক মারা যাচ্ছে, এখানে করণীয় কি? করণীয় আমাকে 500 টাকা উপার্জনের ব্যবস্থা করে দেন, যাতে আমি আমার মায়ের হাঁপানির ওষুধটা কিনতে পারি, আর ছোট বোনটারে 2টা চা ডাইল ভাত খাওয়াইতে পারি, আর আমিও জানি 2টা ডাইল ভাত খাইতে পারি। আর আপনার সিরাজ সাহেব? আমার দাবি একটাই, আমি যে কারখানায় কাম করতাম সেই কারখানাটা খুলে দেন, আমার চাকরিটা ফেরত দেন। সেই চাকরি তো আমি আসলে ফেরত দিতে পারবো না। এর জন্য দেশের মানুষকে এগিয়ে আসতে হবে, দেশের জনগণকে এগিয়ে আসতে হবে, দেশের তরুণ বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে। আমার চাকরিটা ফিরে আনতেও তো সবাই আগে আইতে হইব। সেক্ষেত্রে অবশ্য সাহায্য করতে পারে সরকার। হ্যাঁ, ঠিকই কইছে। সরকারই তো আমাকে মিল বন্ধ করলো, তারপর সেই মিল বিক্রি হইল, সেই মিল আবার আরেক বড় লোকে কিনে নিল, কিন্তু আমি তো চাকরিটা হারাইলাম। আর আপনার কথা হই না কোনো লাভ নাই, আপনি আমাকে একটা চাকরি দেন, আমরা 500 টাকা ইনকাম করি, হেঁটে দেয় 2টা চারটা ডাল ভাত কিনা খাই। সে ব্যাপারে আসলে আমার কিছু করার নাই। হ্যাঁ, আপনার কিছু করার নাই। গ্রামে যখন আসিলাম তখন একজনের থালায় ভাত না থাকলে আর একজনের থালা থেকে 1 মুঠ ভাত, 2 মুঠ ভাত, 5 মুঠ ভাত, 10 মুঠ ভাত আমাকে থালায় এসে পড়তো। আর ওই যে সরকারের কথা বললেন না, হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনে, আর দুর্নীতির কারণে সরকারের যে কত টাকা নষ্ট হয়, এই যে আমরা যারা না খায় থাকি তা করে একটা কাজের ব্যবস্থা তো করে দিতে পারেন নাকি? ওই ভাতিজা, দেশের মালিক নাকি 18 কোটি মানুষ, তাহলে ধর গিয়া আমাকে ঘরে 5 জন, তোকে ঘরে 4 জন, মোট 9 জন। আমরা 9 জনই তো মালিক। তাহলে দেশের মালিক না খেয়ে থাকবো আর সরকার সেটা দেখবো না? না, সরি, এটা আসলে আমি লিখতে পারবো না। অনেস্টলি বলছি, এটা আমি লিখতে পারবো না। সরকার তো চেষ্টা করছে। আর আপনি লিখতেও পারবেন না? আমরা না খেয়ে থাকুম আর আপনার সেটা লিখতেও কষ্ট। আপনারা অনেক বেশি পলিটিক্যাল কথা বলছেন। বাহ, আমরা পলিটিক্যাল কথাও কইতে পারি না? বাহ বাহ, চমৎকার। আপনারা অনেক বেশি বাজে বকছেন, বাজে কথা বলছেন। বাজে কথা না? বাজে কথা হলে আপনি চলে যান। আপনি না আসলেও আমাকে 2টা কাজ হইতো, আপনি এসে সব ভন্ডুল করে দিলেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আইসে দেশের বুদ্ধিমান লোক, যাচ্ছি। বাজান, দেখ আমাকে লাগে গাড়িতে করে রিলিফ নিয়ে আইছি। এই রিলিফে কোনো কাম হবো না। এই যে শুনেন, আমাদের একদিনের রিলিফে কোনো কাম হবো না, আমাদের কাজ দেন, কাজ। এক বেলা রিলিফে আমাকে কিছু হইব না, আমরা কাজ চাই, আমাকে কাজ দেন, কাজ।